নমস্কার, এপিসোডিক ডায়েরির পাতায় মারাঠা ভূমে বঙ্গতনয় সিরিজের নতুন পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিরিজের গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্রথম বাঙালি ইউটিউবার হিসেবে ক্রিকেটের মক্কা বলে পরিচিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভ্রমণ বৃত্তান্ত। সেই ভ্রমণের গল্প আপনারা দেখে নিতে পারেন এপিসোডিক ডায়েরির পাতায়। আমি সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে বেড়াবো বোম্বের ঐতিহাসিক কালাঘোড়া, হর্নিম্যান সার্কেল, এশিয়াটিক সোসাইটি, জুহু বিচ, ভার্সোভা বিচ সমস্তটাই। আমরা দ্য এশিয়াটিক সোসাইটি থেকে জুহু বিচ যাব আরব সাগরের মুখ চিরে তৈরি বোম্বের অত্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা ব্যান্ড্রা ওরলি সিলিং দিয়ে। 1999 সালে এই ব্যান্ড্রা ওরলি সিলিংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনারেবল বালা সাহেব ঠাকরে। 2000 সালে এই রাস্তাটি তৈরি শুরু হয়। এই রাস্তাটি তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন দ্য হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। অত্যন্ত দৃষ্টিনন্দন এই রাস্তাটি 5.6 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। আজকের এই পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব এশিয়াটিক সোসাইটি বোম্বে, হর্নিম্যান সার্কেল, কালাঘোড়ার সাথে জড়িয়ে থাকা ইতিহাসের গল্প। অতএব আজকের পর্বের গল্প বলা শুরু করছি। নমস্কার, শুভ দুপুর। এপিসোডিক ডায়েরির পাতায় আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর একদম ফাটাফাটি আছেন। আজ শনিবার, আজকে আমার মুম্বাই ভ্রমণের তৃতীয় দিন। এপিসোডিক ডায়েরির পাতায় আপনারা এখন দেখছেন মারাঠা ভূমে বঙ্গতনয় বাণিজ্য নগরী মুম্বাই থেকে বাণিজ্য নগরী মুম্বাই ঘোরার গল্প। আরও কিছু বিশেষ জায়গা ঘোরার আছে, তাই আজকে আপনাদেরকেও সঙ্গে নিয়ে বেরোলাম। আশা করি গতকালকের ব্লগটা আপনারা পুরোটা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। আজকেও বেরিয়ে পড়েছি, ঘড়ির কাটার সময় এখন প্রায় 2টো। এখন আমরা এখান থেকে অটো ধরবো, ধরে যাব বরিভালি স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে কালকের মতোই আবার যাব চার্চগেট, কিন্তু এবার চার্চগেটের অন্য একটা দিক ঘুরবো, আপনাদেরকে দেখাবো পুরোটা। তাই ব্লগটাকে স্কিপ না করে সাথে থাকুন, দেখতে থাকুন। বরিভালি স্টেশন থেকে আমরা পেয়ে গেছি ট্রেন চার্চগেট যাওয়ার। এটা সেই ফার্স্ট ট্রেন। ঘড়ির সময় প্রায় 2:03, ঘড়িতে সময় বেলা 3:15, আর আমরা এসে পৌঁছলাম চার্চগেটে। তখন দেখলেন প্রায় 2:08 নাগাদ আমরা একটা ট্রেনে উঠেছিলাম, কিন্তু আমরা একটা ব্লান্ডার করেছি। যদি কেউ মুম্বইয়ে লোকাল ট্রেনে করে চার্চগেট আসেন, একটু খেয়াল করে নেবেন যে ট্রেনটা কত দূর যাচ্ছে, কারণ আমরা ফার্স্ট লোকাল ভেবে যেটাতে উঠেছিলাম সেটা অ্যাকচুয়ালি বরিভালি থেকে বরিভালি থেকে আন্ধেরি অবধি। তো আমরা খেয়াল করি না, আমরা উঠে পড়েছিলাম, আবার বাধ্য হয়ে নেমে যাই এবং তারপর অন্য প্ল্যাটফর্মে যেতে হয়, কারণ প্ল্যাটফর্মটাও ভুল ছিল। সেখান থেকে অন্য প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্ম নম্বর 7 বরিভালি। সেখান থেকে তারপরে চার্চগেটের ট্রেন আসে। সেই চার্চগেটের ট্রেনে উঠে এই সবে চার্চগেট স্টেশনে এসে নামলাম। এবার এখান থেকে আমরা যাব কালাঘোড়া। তো কালাঘোড়া দেখবো, হর্নিম্যান সার্কেল দেখবো, বম্বে স্টক এক্সচেঞ্জ, সমস্তটা দেখবো আর আপনাদেরকে দেখাবোই। চার্চগেট স্টেশনের বাইরে, চার্চগেট অ্যাকোয়া লাইনের যে মেট্রো স্টেশনটা আছে চার্চগেট, তার ঠিক সামনে একটা বাস স্ট্যান্ড আছে। সেখান থেকে আমরা A112 নম্বর বাসে উঠলাম, যেটা আমাদের নিয়ে গিয়ে কালোঘোড়ার যে স্ট্যাচুটা আছে ঠিক তার সামনে নামাবে। ওখানে নামি, তারপর কালোঘোড়ার স্ট্যাচুর গল্পটা বলছি আপনাদের। এই যে স্ক্রিনে যে কালো ঘোড়ার মূর্তিটা দেখছেন, এটাই হচ্ছে বম্বের সে বিখ্যাত কালা ঘোড়া। এর হিস্ট্রিটা আমি বলছি আপনাদেরকে। এই যে কালো ঘোড়ার মূর্তিটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেটা দেখালাম আপনাদের, যে বললাম বম্বের আইকনিক কালা ঘোড়া, অ্যাকচুয়ালি প্রথম যখন এখানটাতে এই জায়গাটার নাম কালা ঘোড়া হয়, এখানে কিন্তু কোনো রকম কালো ঘোড়ার কোনো মূর্তিই ছিল না। মজার বিষয়টা হচ্ছে, এখানে যার মূর্তি ছিল তিনি হচ্ছেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীকালে রাজা 7ম এডওয়ার্ড। তার একটি মূর্তি ফিলান্থ্রপিস্ট স্যার অ্যালবার্ট সেসুন এখানে গিফট করেন, এবং যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে জোসেফ বেম। 1876 সালে মূর্তিটা এখানে উন্মোচিত হয় এবং তখন থেকে 1965 সাল পর্যন্ত রাজা 7ম এডওয়ার্ডের সেই মূর্তিটা এইখানেই ছিল। মূর্তিটা অ্যাকচুয়ালি ছিল ব্রোঞ্জের এবং সেই মূর্তিটাতে এমন একটা পালিশ করা ছিল যার জন্য মূর্তিটা একেবারে কুচকুচে কালো দেখাতো। স্থানীয় লোকেরা সেই 7ম এডওয়ার্ডে সেই মূর্তিটাকে ডাকতেন কালা ঘোড়া বলে। সেখান থেকে এই জায়গাটার নাম হচ্ছে কালা ঘোড়া। 1962 সালে এই মুম্বাইতে ব্রিটিশ কলোনির আর কোনো চিহ্ন রাখা হবে না, এটা ঠিক করে রাজা 7ম এডওয়ার্ডের সেই মূর্তিটাকে
তুলে নিয়ে যাওয়া হয় এবং রাখা হয় ভাইকুল্লা জুতে। 1965 থেকে 2016 সাল পর্যন্ত এই জায়গাটা একেবারে খালি ছিল, কিচ্ছু ছিল না, কিন্তু এই জায়গাটার নাম ছিল কালাঘোড়া। 2016 সালে ডিসাইড করা হয় এখানে একটা কিছু রাখা হবে এবং সেই অনুযায়ী এখানে একটা এই যে পেছনে কালো ঘোড়ার যে মূর্তিটা দেখছেন সেইটাকে এনে রাখা হয়, যার এই কালো ঘোড়াটার পিঠে কিন্তু কোনো সওয়ারি নেই, এবং 2017 সালে এই কালো ঘোড়ার মূর্তিটা উন্মোচিত হয়। সেই আইকনিক কালা ঘোড়া যার হিস্ট্রি আপনাদের শোনালাম, সেটাকে এখন সাইড অন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আপনাদের। এবং এইখান থেকে আমি যদি ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরি, এই যে লাল বিল্ডিংটা সাদা বিল্ডিংটার মাঝখান দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি জুম করছি দেখুন, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বম্বের বিখ্যাত স্টক এক্সচেঞ্জ বিল্ডিং দালাল স্ট্রিট। রাস্তাটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটাকে আমি যদি একটু পেছনে ঘুরি, জায়গাটা দেখুন ঠিক এরকম দেখতে। এই জায়গাটা হচ্ছে চেম্বার অফ কমার্স লেন। আপনাদের আমি এবার একটা জিনিস দেখাবো, যে জিনিসটা দেখে বলতে হবে এই জিনিসটার উল্লেখ আপনারা কোথায় পেয়েছেন বা কোন সিনেমাতে আপনারা এর উল্লেখ পেয়েছিলেন। বাংলা সিনেমা দেখাচ্ছি। এই দেখুন, বলতে হবে এই জায়গাটার নাম আপনারা কোন বাংলা সিনেমায় পেয়েছেন এবং কার মুখে এই জায়গাটার নাম শুনতে পেয়েছিলেন। দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাই লেখা আছে প্রতিষ্ঠা সাল 1804, অর্থাৎ কলকাতার এশিয়াটিক সোসাইটির পরে কিন্তু এই এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন স্যার জেমস ম্যাকিন্টশ। আমার ঠিক পেছন দিকটাতে এই যে সাদা বিল্ডিংটা দেখছিলেন, যার নাম আমি বললাম দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাই, এই দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাই প্রতিষ্ঠা হয় 1804 সালে, তৈরি করেন স্যার জেমস ম্যাকিন্টশ। 1804 সালে প্রতিষ্ঠার পর 1830 সালে এই এশিয়াটিক সোসাইটি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের অ্যাফিলিয়েশন পায় এবং এর নাম হয় বম্বে ব্রাঞ্চ অফ রয়্যাল এশিয়াটিক সোসাইটি। স্বাধীনতার পরে 1954 সাল পর্যন্ত কিন্তু এই এশিয়াটিক সোসাইটি গ্রেট ব্রিটেনের অ্যাফিলিয়েশনেই ছিল। 1954 সালে এই এশিয়াটিক সোসাইটি গ্রেট ব্রিটেন থেকে নিজেকে আলাদা করে নেয় এবং এর নাম হয় দ্য এশিয়াটিক সোসাইটি বম্বে। তারপর 2002 সালে এর নাম পরিবর্তিত হয়ে হয় দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাই। এই ছিল দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাইয়ের ছোট্ট করে একটা হিস্ট্রি আমার দর্শকদের জন্য। এশিয়াটিক সোসাইটি মুম্বাইয়ের যে হিস্ট্রিটা আপনাদের বললাম, আশা করি হিস্ট্রিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? বলে দিয়েছিলাম প্রতিষ্ঠাতার নাম স্যার উইলিয়াম জোন্স, কিন্তু আপনাদের বলতে হবে প্রতিষ্ঠা হয়েছিল কবে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই দ্য এশিয়াটিক সোসাইটি মুম্বাইয়ের ঠিক উল্টো দিকে। আমি যদি ঠিক উল্টো দিকটাতে ঘুরি, এটা হচ্ছে হর্নিম্যান সার্কেল। এটা একটা পার্কটার বাইরেটার এন্ট্রান্সটা ঠিক এই রকম দেখতে। তো আমরা এখন এই হর্নিম্যান সার্কেলের ভেতরে যাব, তো আপনাদেরকেও নিয়ে যাই। তো হর্নিম্যান সার্কেলের এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকলে এইখানটাতে হর্নিম্যান সার্কেলের যে ম্যাপ সেটা এখানে দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি হর্নিম্যান সার্কেলের ভেতরে। এই যে হর্নিম্যান সার্কেলের ভেতরে আমি দাঁড়িয়ে আছি, এই হর্নিম্যান সার্কেল কিন্তু এরকম ছিল না। অ্যাকচুয়ালি মোটামুটি 1600 সাল এই সমস্ত জায়গা পর্যন্ত এই জায়গাটা একটা ওপেন মাঠ ছিল এবং ধুলো ভর্তি ছিল। এই জায়গাটাতে তুলো এটসেট্রা ডাম্প করে রাখা হতো। 1900 শতক অর্থাৎ মিড 19th সেঞ্চুরি পর্যন্ত কিন্তু একই রকম ছিল।
মিড 19th সেঞ্চুরিতে মুম্বাইয়ের পুলিশ কমিশনার চার্লস ফোর্জেট তিনি এই জায়গাটাকে একটা প্ল্যান্ট কিছু করার সিদ্ধান্ত নেন এবং 1869 সালে এই জায়গাটার প্ল্যানিং শুরু হয়, কাজ শুরু হয়। 1872 সালে কাজ শেষ হয় এবং এই জায়গাটার নাম দেওয়া হয় এলফিনস্টন সার্কেল। এই এলফিনস্টন সার্কেল নামটা ছিল 1947 সাল পর্যন্ত। 1947 সালের পরে ভারতীয় সরকার ভারতের স্বাধীনতার পরে এই জায়গাটার নাম দেয় হর্নিম্যান সার্কেল, একজন আইরিশ ভদ্রলোকের নামে। এখন প্রশ্ন ওঠে, কে ছিলেন এই হর্নিম্যান? তার পুরো নাম ছিল বেঞ্জামিন গুই হর্নিম্যান। কে ছিলেন তিনি? তিনি দ্য ব্রিটিশ ক্রনিকলস নিউজপেপার বলে একটি নিউজপেপারের এডিটর ছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের স্বাধীনতা যুদ্ধে এনার ইমেন্স রেসপেক্ট ছিল এবং ইমেন্স সাপোর্ট ছিল। তিনি বিখ্যাত হয়ে ওঠেন কিভাবে? জালিয়ানওয়ালাবাগে যে ম্যাসাকারটা হয় সেই খবরটা তিনি প্রথম পেপারে পাবলিশ করেন এবং ওপেনলি ব্রিটিশ কর্মকর্তাদের নিন্দেবন্ধ করেন। হর্নিম্যান সার্কেলের হিস্ট্রি তো আপনাদের শোনালাম, এবার একটু ঘুরে দেখাই। এই হর্নিম্যান সার্কেলের ভেতরে এদিকে একটা ছোট্ট মতো পার্ক করা আছে, ঠিক বাইরে এদিকে জর্জিয়ান স্টাইলের কিছু বিল্ডিং আছে। এই হর্নিম্যান সার্কেলের ভেতরে এইখানে একটা ফোয়ারা আছে, খুব সম্ভবত রাতে চলে ফোয়ারাটা, বা চলে না আমি ঠিক বলতে পারবো না, তবে ছায়া ঘেরা ভীষণ সুন্দর। আর এই হর্নিম্যান সার্কেলের এখান থেকেই দেখুন, একটু যদি জুম করি, ওই দেখুন বম্বে স্টক এক্সচেঞ্জের অফিসটা। সাগরের তলা দিয়ে সেই টানেল যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের এই টানেলের ঠিক মাথার উপরে সমুদ্র। আমাদের কলকাতায় যেরকম গ্রিন লাইনের মেট্রো গঙ্গার তলা দিয়ে গেছে, অর্থাৎ মহাকারণ থেকে হাওড়া ময়দানের মধ্যে যেরকম বলা হয় যে মেট্রোর মাথার উপরে ঠিক গঙ্গা, ঠিক এই টানেলটার মাথার উপরে কিন্তু আরব সাগর। যতটা সুন্দর আমি নিজের চোখে দেখলাম, ততটা সুন্দর আমি জানি না ক্যামেরায় এলো কি না, বা ব্লগে ততটা সৌন্দর্যকে আমি আনতে পারলাম কি না। এই জিনিস নিজের চোখে দেখতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তাই যারা আমার ব্লগ দেখছেন, তাদের কারোর যদি মুম্বাই ঘোরার ইচ্ছা থাকে, তাদেরকে কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব, প্লিজ 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 এসে একবার এই সি লিঙ্ক
রোডটা কিন্তু অন্তত একবারের জন্য এক্সপিরিয়েন্স করুন। এটা দিয়ে জার্নি করার সবচেয়ে বেস্ট টাইম আইদার ভোরবেলা, ভোর 5টা, 5:30, 6টা, অথবা রাত্রেবেলা যখন এই সমস্ত হাইওয়ের লাইটগুলো জ্বলতে থাকবে। দিস ইজ ওয়ার্থ এক্সপিরিয়েন্স। প্লিজ আসুন, এটাকে এক্সপিরিয়েন্স করুন। অনবদ্য ইঞ্জিনিয়ারিং। ঘড়িতে সময় 6:10। সন্ধে বলতে পারছি না, কারণ এখনও যথেষ্ট সূর্যের আলো রয়েছে এখানে। তো ঘড়িতে সময় 6:10। আমরা এসে পৌঁছলাম জুহু বিচে। হর্নিম্যান সার্কেল থেকে জুহু বিচ ভায়া সিলিংক রোড। উবেরে আমার ভাড়া পড়লো 600 টাকা। তো এবার একটুখানি জুহু বিচে সময় কাটাই, আপনাদের জন্য জুহু বিচের কিছু ক্লিপিংস দেখাবো। তারপর জুহু থেকে যাব ভার্সোভা। ঘড়িতে সময় সন্ধে 7:30। জুহু থেকে আমরা এইমাত্র এসে পৌঁছলাম ভার্সোভা বিচে। ভার্সোভা জাস্ট জুহুর লাগোয়াই একটা বিচ। তো ওখান থেকে জুহু থেকে আমরা অটো নিয়েছিলাম, অটো করে এলাম ভার্সোভা বিচে। মোটামুটি ওই ধরুন মিনিট 15-20 লাগলো। তবে হ্যাঁ, একটা জিনিস, আপনারা যদি কেউ জুহু থেকে ভার্সোভা আসতে চান, একটা কাজ করবেন, অটো নিয়ে নেবেন। কিন্তু অটোওয়ালা কিন্তু মোটামুটি 200 টাকা চাইবে। তো আপনারা 200 টাকা দেবেন না, আপনারা বলবেন মিটারে যাব। মিটারে কিন্তু 100 টাকায় হয়ে যাবে। আমরা কিন্তু 100 টাকাতেই এলাম, কারণ অটোওয়ালা চেয়েছিল 200 টাকা। তো আমরা তারপর বললাম মিটারে যাব, তো মিটারেই আমরা এসেছি 100 টাকা। তবে ভার্সোভা বিচের এন্ট্রিটা একটু কনফিউজিং, গুগল ম্যাপ একটু কনফিউজ করে। সো ব্যাপারটা একটু দেখে নেবেন। হ্যাঁ, তবে একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, এই যে জিনিসগুলো পড়ে রয়েছে এগুলো প্লিজ করবেন না। আপনারা বিচে ঘুরতে আসছেন, বিচ এনজয় করুন, ছবি তুলুন, সব ঠিক আছে, কিন্তু প্লিজ 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 এইরকমভাবে বিচকে নোংরা করবেন না। প্লিজ বিচের পরিচ্ছন্নতা বজায় রাখুন। দেখুন, ভার্সোভা বিচটা আমার একদমই ভালো লাগেনি, ভীষণ নোংরা। যেটা বললাম, আমাদের ইন্ডিয়ার ট্যুরিস্ট প্লেসগুলোকে প্লিজ প্লাস্টিক ফেলে নোংরা করবেন না। তো ভার্সোভা থেকে আমরা এলাম আন্ধেরি স্টেশন অটো করে। অটোতে পড়লো 86 টাকা। হ্যাঁ, মিটারে আসবেন আপনারা এখানে। তো সেই সকাল 12টায় ভাত খেয়ে বেরিয়েছি, আর তারপর কিছু খাওয়া হয়নি, জল ছাড়া। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো অটো থেকে নেমেই একটা কনফেকশনারি শপ দেখলাম, ওখানে দাঁড়ালাম, একটু পেস্ট্রি খাবো। এই হচ্ছে কনফেকশনারি শপটা, আহুরা বেকারি অ্যান্ড স্টোর। সেখান থেকে আমরা দুটো পেস্ট্রি নিলাম, মায়ের হাতে আছে এই যে, এই দুটো পেস্ট্রি নিলাম। পাইনাপেল পেস্ট্রি 70 টাকা করে পিস। সময় সন্ধ্যে 8টা। এই দেখালাম, পেস্ট্রি খেলাম। পেস্ট্রিটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, ইভেন দুর্দান্ত খেতে, এবং সাইজটাও আমাদের মিয়ামরে বা মঞ্জিনিসের যে সাইজ তার ডাবল। সো দাম ওয়াইজ বেশ ঠিকঠাক। এবার ব্লগটাকে এন্ড করার পালা। আজকের ব্লগটাকে এর থেকে বেশি আর লম্বা করবো না। এখান থেকে আমরা আন্ধেরি থেকে এখন ট্রেন ধরবো, যাবো বরিভালি। বরিভালি থেকে অটো করে বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসবো এই মুম্বাই পর্বের 4র্থ ভিডিও নিয়ে। তাই ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।
এপিসোডিক ডায়েরি এখন রয়েছে বাণিজ্যনগরী মুম্বাইতে। আমরা ঘুরে বেড়াচ্ছি বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান, আর সেই সমস্ত দ্রষ্টব্য স্থানের সমস্ত ভিডিও, সমস্ত ডিটেল তুলে দিচ্ছি এপিসোডিক ডায়েরির পাতায় আপনাদের জন্য। এপিসোডিক ডায়েরির পাতায় চলছে নতুন সিরিজ মারাঠা ভূমে বঙ্গতনয় বাণিজ্যনগরী মুম্বাই থেকে এপিসোডিক ডায়েরি। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, তাই একটি ভিডিও মিস করবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কেমন লাগছে আমাদের এই সিরিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছয়।